অধ্যায় ৭ তাদের হৃদয়ে স্থান করে নাও। অন্য মঞ্চেও নিজের সমান কার্যকারিতা দেখাও। তুমি এমন অনেক মানুষের সাথে জড়িয়ে আছো যাদের কখনো দেখনি, যাদের কথা, যাদের চেহারা কখনো দেখবে কিনা তাও তোমার অজানা। অথচ তাদের তৈরি করা বিছানায় তোমাকে ঘুমাতে হয়, তাদের সাজানো ড্রয়িং রুমে বসতে হয়, তাদের বানানো ভবনে থাকতে হয়। এমন হাজারো মানুষ পেছন থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছে, শুধুমাত্র আন্দাজ শক্তি দিয়ে তাদের বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমার জামাকাপড় যেসব মানুষ তৈরি করছে, তোমার নিত্য ব্যবহার্য আসবাবপত্র, তোমার গাড়ি, এমনকি তোমার ব্যবহার্য সব জিনিসগুলো কেউ না কেউ তৈরি করেছে, যাদের চেহারা তোমার কাছে অজানাই থেকে যাবে। অনেকদিন আগের কথা, এক ট্র্যাভেল এজেন্টের সাথে আমার পরিচয় ছিল, যাকে কোনোদিন আমি দেখিনি। তার কণ্ঠটাই একমাত্র তার পরিচিতি ছিল আমার কাছে। সেই এজেন্টের নাম ছিল রানী। তার সাথে কাজ করতে করতে একসময় বিরক্ত বোধ হতে থাকল। তাকে ছেড়ে অন্য একজন এজেন্টের সাথে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম। হুট করেই বিপদে পড়ে গেলাম। ইমার্জেন্সি প্লেনের টিকিট কিভাবে ম্যানেজ করব তাই নিয়ে জল্পনা কল্পনায় ডুবে গেলাম। আমাকে ওই দিনই জার্মানি যেতে হতো, অথচ হাতে টিকিট নেই। এয়ারপোর্টে লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়াটা মুশকিল, অন্তত এখন তো তাই মনে হচ্ছে। ভেতর থেকে উত্তেজিত হয়ে উঠলাম। যে করেই হোক টিকিট আমার লাগবেই। এই প্লেনটা মিস হলে আজ আর যাওয়া হবে না। একটা ক্যাব নিয়ে রানীর এজেন্সিতে গিয়ে হাজির হলাম। রিসেপশনের মেয়েটাকে বললাম, ইমার্জেন্সি আমার টিকিট লাগবে। মেয়েটাও যথেষ্ট চটপটে বোঝা যাচ্ছে। মুহূর্তেই সে দৌড়ঝাঁপ করে একটা টিকিট হাতে ধরিয়ে দিল। মনে মনে বললাম, লেইল, এই যাত্রায় বেঁচেছিস। নার্ভাসনেস কিছুটা কমেছে, মেয়েটাকে ধন্যবাদ জানালাম। তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে হেসে জবাব দিল, লেইল, আমি রানী, তোমার ট্রাভেল এজেন্ট। কয়েক সেকেন্ডের জন্য আমি থ মেরে রইলাম। রানী, যার সাথে আমি ফোনে কথা বলি? অথচ ফোনে কথা বলা রানীকে আমার বিরক্তিকর মনে হয়েছিল। বাস্তবে রানী এতটা ছটপটে এবং স্মার্ট যে আমি নিজের আন্দাজের উপরেই শঙ্কায় পড়ে গেলাম। রানী খুব সুন্দর করে কথা বলতে পারে। তার চোখের আই কন্ট্যাক্ট এবং শারীরিক অঙ্গভঙ্গি যে কাউকে মুগ্ধ করবে। তখন সিদ্ধান্ত নিলাম, শুধুমাত্র আন্দাজ করে নেক্সট টাইম কারো সম্পর্কে কিছু ভাবব না। আমার ক্যাবটা এয়ারপোর্টের দিকে ছুটে যাচ্ছে। আমার মন পড়ে আছে রানীর দিকে। আমি উপস্থিত হতেই যেভাবে হামলে পড়ল, তড়িৎ কাজ করে নিজেকে প্রকাশ করল, সত্যিই অবিশ্বাস্য। কাউকে না দেখে তার সম্পর্কে ধারণা করা অনেক কঠিন। মনে রেখো, তোমার শারীরিক অঙ্গভঙ্গি যে কাউকে প্রেমে ফেলে দিতে পারে। পর্ব ৬০। কথা বলার ভঙ্গিমা, তোমার আচার আচরণ সঠিকভাবে পৌঁছানোর যোগসূত্র। আমার বান্ধবী টিনা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তার মূল উদ্দেশ্য মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি তার ব্যবসার মার্কেটিং করা। একদিন ঘটনাক্রমে জানতে পারলাম তার উক্ত অনুষ্ঠান পুরো ভেঙে গেছে। মানুষজন হাসাহাসি করেছে, অথচ বেচারি তার সর্বোচ্চ এফোর্ট দিয়েছিল। যে জানালো সমস্যা বাঁধিয়েছে অভিনেতা অভিনেত্রীরা। তারা অনুষ্ঠানটাকে হালকা করে নিয়েছে। সঠিক বডি ল্যাঙ্গুয়েজ, কথার সাথে এক্সপ্রেশনের অমিল, নানাবিধ কারণে অনুষ্ঠানটা আর জমকালো হয়ে ওঠেনি। বডি ল্যাঙ্গুয়েজ যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা রানীর সাথে ঘটা পরিস্থিতি দেখে বুঝে গেছি। চোখ যে মনের কথা বলে, কথাটা সমাজে এমনি এমনি প্রচলিত হয়নি। চোখ, হাত, পা, প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ তোমার মনের কথাই প্রকাশ করে। আর যখন তুমি ওসবের ব্যবহারে অপটুত্ব দেখাও, অন্যদের কাছে হয়ে পড়ো গুরুত্বহীন। যারা রেডিওতে কাজ করে, বিশেষ করে রেডিও জকি, ওরা যত কিছুই বলুক, তোমরা কি তাদের দেখতে পাও? কথা বলার সময় হাত নাড়াচ্ছে কিংবা বিস্ময়ের চোখ দুটো বড় বড় করে নিচ্ছে, এসব আমরা কেউই দেখতে পাই না। আমরা শুধুমাত্র শুনি তারা কি বলছে, তাদের কথা মন দিয়ে অনুভব করি। মন দিয়ে অনুভব করতে গিয়ে ভুল অনুভবও তুমি করে ফেলতে পারো, যেমনটা আমি করেছি রানীর সাথে। গবেষণায় দেখা গেছে মানুষ ৩০% মনোবল হারিয়ে ফেলে যখন কারো সাথে ফোনে কথা বলে। এর প্রধান কারণ হচ্ছে বিপরীতে থাকা ব্যক্তিটিকে দেখা যায় না। তার বডি ল্যাঙ্গুয়েজ আর কথার যে অন্তমিল রয়েছে তা অনুধাবন করা অসম্ভব হয়ে যায়। মানুষের অর্ধেকের বেশি ব্যক্তিত্ব নির্ভর করে তার বডি ল্যাঙ্গুয়েজের উপরে। তবে এই বিশেষ উপায়ে আমরা সেই হারানো ৩০% মনোবল ফিরে পেতে পারি। যখনই কারো সাথে ফোনে কথা বলবে, চেষ্টা করবে নিজের এক্সপ্রেশনগুলো প্রকাশ করতে। যখন অন্যের কথা শুনছ, হ্যাঁ, হুঁ, জি ইত্যাদি বলে তাকে বোঝাতে তুমি তাকে শুনছ।
যখন সম্মতি জানাচ্ছ, হ্যাঁ বুদ্ধিটা চমৎকার, কিংবা তুমি ঠিক দিকেই যাচ্ছ, এসব বলার অর্থ হচ্ছে তুমি মাথা নাড়িয়ে তার সাথে একমত হচ্ছ। হাসির কথায় যখন তার সাথে হাসবে, দুঃখের কথায় দুঃখ প্রকাশ করবে, এতে করে সে ধরে নেবে বিপরীতে থাকা মানুষটা তার সাথেই রয়েছে। কৌশল 60। কথা বলার ভঙ্গিমা। কারো সাথে ফোনে কথা বলছ, অথচ নিজের অভিব্যক্তিগুলো কিভাবে প্রকাশ করবে তা নিয়ে চিন্তিত। এই কৌশল ব্যবহার করতে পারলে তোমার চিন্তার কোনো কারণ থাকবে না। তোমার হাসিমাখা মুখকে ফোনের ওপাশে পৌঁছাতে তোমার এক একটা হাসিমাখা শব্দই যথেষ্ট। তোমার মাথা নাড়িয়ে সম্মতি জানানো হয়ে যাবে। যদি তুমি একটু শব্দ করে জানান দাও, সে ঠিক পথেই আছে। পর্ব 61। বেশি বেশি করে নাম উচ্চারণ করো। মৌখিক কথোপকথনে যত্নবান হও। অন্যের সাহচর্যে না গিয়ে তার মন জয় করাটা বড়ই কঠিন কাজ। আর সেটা যদি এমন কেউ হয় যে থাকে 1000 মাইল দূরে, যেখানে সহসা যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে কাজটা অসম্ভবের পর্যায়ে পড়ে যায়। ফোন কলে অনেক মানুষের সাথেই আমাদের কথা হয়, না দেখে না জেনে আমরা কজন মানুষের মন জয় করতে পেরেছি? ফোনে কথা বলার পাশাপাশি আমরা ঠিকই অন্য কাজ করতে থাকি। একটাই কারণ, ফোনের অপর প্রান্তের মানুষটা আমায় দেখছে না। একই বিছানায় না ঘুমিয়ে, একই টেবিলে না খেয়ে, কিংবা চোখে চোখ রাখার সুযোগও হয়নি, তবুও তুমি দূর থেকে কারো মন জয় করে নিতে পারো। কৌশলটা খুব বেশি কঠিন নয়। যতবার তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে কথা বলবে, বারবার তার নাম উচ্চারণ করবে। দেখবের ফলাফলটা অভাবনীয়। জন, তোমার ওই কাজটি সম্পর্কে জানতে চাই। ওটা কিভাবে করলে জন? জন, তুমি সত্যি একজন দারুণ মানুষ। তোমার এই মানসিকতাকে আমি সম্মান করি জন। যখন নাম ধরে কথা বলবে, বারবার তার নাম উচ্চারণ করবে, সে কথায় মনোযোগী হতে বাধ্য। খেয়াল করলে দেখবে, যেসব ফোন কলকে তুমি গুরুত্বপূর্ণ ভাবছ, ওই সময়টা তুমিও অন্য কাজ ফেলে শুধু ফোনেই মনোযোগ রাখছ। এমন তো অনেক হয়েছে, দূরে কোথাও কেউ একজন তোমার নাম ধরে কিছু একটা বলছে, তুমি তোমার কাজ ফেলে রেখে গান খাড়া রেখে শুনলে ওরা কি বলছে। সবাই নিজের নামটা শোনার পর এমনটাই করে। ফোনের ওপাশের ব্যক্তিটি কেন নয়? কৌশল 61। বেশি বেশি করে নাম উচ্চারণ করো। মুখোমুখি দাঁড়িয়ে কথা বলা আর অনেক দূর থেকে কথা বলার মাঝে বিস্তর পার্থক্য আছে। সামনাসামনি চোখে চোখ রেখে তুমি কাউকে মুগ্ধ করে তুলতে পারো, এটা তোমার যোগ্যতা। অথচ ফোনের পেছনে সেটা সম্ভব নয়। ওই অবস্থায় ফোন কলে কারো মন যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বারবার তার নাম উচ্চারণ করে কথা বলা। পর্ব 62। আচ্ছা, ওটা তুমিই ছিলে। কেই বা চেশায়ারের সেই বিড়ালটার মতো হতে চায়? বিশেষজ্ঞরা বলেন, ফোন কলে কথা বলার পূর্বে একটু হেসে নেওয়া উত্তম। এতে করে ফোনে কথা বলতে সুবিধা হয়। এমনকি যদি সম্ভব হয়, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো। নিজের হাসি দেখে নিজেকে উপস্থিত জেনে কথা বলতে পারাটা তোমাকে ওভাবে কথা বলতে অভ্যস্ত করে। আমার জীবনে বিচ্ছিরি একটা ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের বিশেষ কৌশল খাটাতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যখনই কথা বলতে গেলাম, অনুভব করলাম আমাকে বিচ্ছিরি দেখাচ্ছে। ব্যাস, নিজেকে বিচ্ছিরি দেখাচ্ছে এটা জেনে আর ভালো মুহূর্ত তৈরি করা সম্ভব? কথোপকথন ভালো গেল না। নিজেকে ঠিক চেশায়ারের সে বিড়ালটার মতো মনে হল, যেটি সবসময় অনর্থক হাসত। আমার দেখা সফল ব্যক্তিরা কখনো এই কাজটা করেনি। তারা আগে শোনে, তারপর হাসে। ওরা খুব স্বাভাবিকভাবে তোমার সাথে কথা বলবে, তোমার পরিচয় জানবে, পরিচয় জেনে তারপর হাসবে। আরে লেইল দেখছি, আমার কি সৌভাগ্য! অথচ কথা বলার শুরুতে তাদের মধ্যে কোনো প্রকারের ইমোশন দেখা যায় না। এমনকি তারা খুবই পেশাদার আচরণ করে। অবাক করা ব্যাপার, যখন তারা তোমার পরিচয় জানবে, নিজের হাসির মাধ্যমে তার জানান দেবে। তাদের অত্যধিক খুশির ফোয়ারা দেখে তুমি নিজেই চমকে উঠবে। ভাবতে থাকবে, তার কাছে আমি এত গুরুত্বপূর্ণ কেউ। ওয়াশিংটন ডিসিতে আমার বন্ধু স্টিভ মোটামুটি ভালো অবস্থায় রয়েছে। সে একটা ট্রেড অ্যাসোসিয়েশনের হেড হিসেবে দায়িত্ব পালন করছে। একবার স্টিভের সাথে কথা বলার দরকার পড়ে গেল। তার অফিসের নাম্বারে কল দিলাম। আমার যে ভয়টা মাথায় ঘুরছে, কে না কে কল ধরে। তার অফিসে এতগুলা স্টাফ, তারপর নিজের পরিচয় দেওয়া। কল পিক হতেই ওপাশ থেকে কেউ বলল, কেবল টেলিকমিউনিকেশন অ্যাসোসিয়েশন থেকে ডেনিস বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তার কণ্ঠে কোনো জড়তা নেই, একেবারে সাদাশীতে প্রশ্ন, যেটা সবাই করে। আমি একটু কেশে নিলাম, সরাসরি বললাম, আমি লেইল বলছি, স্টিভকে পাওয়া যাবে?
ডেনিসের মুখের হাসি যেন আমি ওপার থেকেই দেখছিলাম। তার কণ্ঠে খুশির ফোয়ারা ভেসে এলো। আরে লেইল লাউন্ডেস যে, আমি এক্ষুনি স্টিভকে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলাম। ডেনিস নামক মানুষটাকে আমি কখনো দেখেছি বলেই মনে হয় না, অথচ আমার নাম বলতেই চট করে চিনে ফেলল। অবাক করা ব্যাপার, সে আমার পুরো নাম কিভাবে জানে? এর বছরখানেক পরে স্টিভের সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে গেল। দুজন একটা রেস্টুরেন্টে বসে গল্প করছিলাম। গল্পের ফাঁকেই ব্যাপারটা জানতে চাইলাম, তার অফিসের স্টাফরা আমায় কিভাবে চেনে। তার স্টাফের সাথে কথা বলে আমার ভালো লাগার অনুভূতিও তাকে জানালাম। স্টিভ হাসল। তার হাসিতে রহস্য লুকিয়ে রয়েছে। সে ঠোঁট নাড়িয়ে বলল, টেলিফোনে কিভাবে কথা বলতে হয় ওটা তো তোমার কাছেই শিখেছি লেইল। আমার মুখ হা হয়ে গেল। বলে কি? আমি অবাক ভঙ্গিতে বললাম, কখন? হ্যাঁ, তো অবাক হবার কি আছে? তুমি ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে বলেছ, আমি ওটাকে আপডেট করে আমার পেশাদার জীবনে কাজে লাগাচ্ছি, এর বেশি কিছু না। সে তো আমায় চিনেছে দেখলাম, ওটা কিভাবে হলো? আরে বোকামে, আমি ওদের বলে রেখেছিলাম, অন্য পরিচিত যে কেউ কল দিল একই প্রতিক্রিয়া পেত। যখন বিপদগুলো ঘাড়ে চাপে, পরিচিত ব্যক্তিদের জন্য স্টিভের কায়দা অত্যন্ত কার্যবহ। তাই বলে কি ওরা অপরিচিত কাউকেও সমান গুরুত্ব দেবে? আর মিথ্যে চিনার ভান করলে সেটা এক প্রকারের ধোঁকা ছাড়া কিছু নয়। সেই ব্যক্তি যদি টের পায় ওটা মিছে চেনার ভান, তাহলে যে পুরোটাই বিপদ। স্টিভ সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি রেখেছেন। তার মতে অপরিচিত কেউ কল দিলেও একই ধরনের উচ্ছ্বসিত জবাব মিলবে। যেমন একজন কেবল অপারেটর তাদের অ্যাসোসিয়েশনে যুক্ত হতে চায়, সে কল দিল। সেক্ষেত্রে তার স্টাফদের জবাব কি হবে? হাসি খুশি জবাব আসবে, ও হ্যাঁ জনাব স্মিথ, আমি এক্ষুনি আপনার কাজটি করে দিচ্ছি, ধন্যবাদ। আমার জবাবটা পুরোপুরি পাইনি দেখে ওকে জিজ্ঞেস করলাম, ধরো এবার এমন একজন ফোন করেছে যে তোমার অফিসে তার ফার্নিচার বিক্রি করতে আগ্রহী। স্টিভ বলল, ওরা এবারও খুশি হবে। তারপর বলবে, ও ফার্নিচার কোম্পানি থেকে বলছেন। ওটা শুনেই কলার খুশি হবে। পরে সামনাসামনি দামাদামি করতে সুবিধা হয়, কারণ সে আগেই কোম্পানির স্টাফদের সাথে কথা বলে পুলকিত বোধ করেছে। আমি টিপ্পনি দিয়ে বললাম, কাল থেকে আমিও এটা খাটাবো, দেখি কি হয়। পরদিন আমার ডেন্টিস্ট কল দিল। শেষ 6 মাস ধরে আমি তার কাছে যাচ্ছি না, আমার স্মরণ করিয়ে দিল সে। আমি খুশি খুশি ভঙ্গিতে বললাম, তুমি পুরোপুরি ঠিক বলেছ, ব্যাপারটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমার কাছ থেকে এমন জবাব পেয়ে আমার ডেন্টিস্ট থ হয়ে গেল। কিছুক্ষণ ধরে কি বলবে ভেবেই পেল না। আমি পরের অংশ ধরে শুরু করলাম। দুঃখের বিষয়, আমি এখন আসতে পারছি না। ঝামেলা থেকে মুক্ত হলে আমি নিজেই কল করব। অন্য সময় হলে যাবার জন্য গুতাগুতি করত, এবার তার কিছুই করল না। সুন্দর করে জানতে চাইল, তুমি আনুমানিক কবে আসতে পারবে? আমার একটা বাড়তি বোঝা নেমে গেল। তার কথার ধরন দেখে বোঝা যায় আগামী 6 মাসের ভেতরে অন্তত কল দিচ্ছে না সে। পরের কলটা এসছে আমার একজন বায়ারের থেকে। সে ফোন দিয়েই বলল, আপনার দেওয়া প্রোডাক্টে সমস্যা রয়েছে। আমি আন্তরিকতার সাথে বললাম, আমি খুবই কৃতজ্ঞ যে আপনি আমাকে ব্যাপারটা জানিয়েছেন। আপনার অসুবিধার জন্য দুঃখিত। আমার আন্তরিকতা দেখে ভদ্রলোক চমকে গেলেন। অন্য কেউ হলে খিটখিট করে কথা বলতেন। নিজেকে সামলে বললেন, এটা তেমন কিছু না, আমি আপনার থেকে আরেকটা কিনব, কবে আসতে পারি? তৃতীয় কলে এলেন একজন দোকানদার, যার কাছ থেকে আমি গত 2 মাস আগে বাকি করেছি। আমি এবারও খুশি হয়ে বললাম, কি সৌভাগ্য যে আপনি ফোন করে স্মরণ করিয়ে দিয়েছেন, আমি তো বিলের কথা ভুলেই গেছিলাম। দোকানি তাজ্জব বনে গেল আমার জবাব পেয়ে। এমন কাস্টমার বোধহয় প্রথম দেখছে সে, যে কিনা টাকা দেওয়ার কথা শুনে খুশি হয়। দোকানির কণ্ঠে রাগের পরিবর্তে খুশি খুশি ভাব এলো। সে আমরা জানালো, আপনার 2 মাসের বিল বাকি, সাথে জরিমানা জমা হয়েছে। জরিমানার ব্যাপারটা আমি দেখে নেব, আপনি শুধু আসল দিলেই চলবে। ভালো ব্যাপার হচ্ছে, এই কৌশলটা আমি আজও ব্যবহার করি। কৌশল ৬২। আচ্ছা, ওটা তুমিই ছিলে। ফোনের অপর পাশের ব্যক্তিকে তোমার খুশি শুরুতেই দেখানো উচিত নয়। তার কল পেয়ে খুশি হয়েছ, এটা তার পরিচয় জানার পরই প্রকাশ করো। পরিচয় জানার পর হাসির একটাই অর্থ, তুমি তার পরিচয় জেনেই খুশি হয়েছ। পর্ব ৬৩। গোপন যন্ত্রটি। এই যন্ত্র দিয়ে শান্তি দিও না। এক উন্মাদ বিজ্ঞানীর ছবি কল্পনা করো তো। সেই বিজ্ঞানী একটা যন্ত্রের সামনে বসে আছেন। যন্ত্রের একটা সুইচ চাপ দিতেই একটা বৈদ্যুতিক করাত সশব্দে জেগে উঠল। সেই করাতটি একজন ব্যক্তিকে খণ্ডবিখণ্ড করে চলেছে।
উন্মত্ত বিজ্ঞানী তার করাতের কাণ্ড দেখে হেসে একাকার, অথচ ওদিকে যিনি করাতের নিচে ছিলেন টুকরো টুকরো হয়ে গেছেন। যেই লোকটির বলি চড়ানো হল তার পক্ষে এটা জানা অসম্ভব যে গোপন যন্ত্রের স্ক্রিনের সামনে দাঁড়ানো বিজ্ঞানী মশাই কিভাবে হাসছেন। ঠিক তেমনটাই আমাদের সাথে নিত্য ঘটে। আমরা ফোনে কথা বলি, অথচ অপর পাশের মানুষটি কি করছে সঠিকভাবে জানতে পারি না। তার মুখের ভঙ্গি আমাদের অগোচরেই রয়ে যায়। কোম্পানির সেলস পার্সন হিসেবে তোমাকে অনেকের কাছে ফোন করতে হয়। বারবার রিজেক্ট হলেও তুমি কল করেই যাও। যাকে চাচ্ছ তার সহকারী ফোন ধরল। ফোন ধরেই জানতে চাইল কে বলছিলেন। তুমি নিজের পরিচয় দিতেই সে ফটাফট জিজ্ঞেস করল, কোন কোম্পানি থেকে? কোম্পানির পরিচয় পেয়েও সহকারী সন্তুষ্ট না হতে পেরে জিজ্ঞেস করে বসল, কার রেফারেন্সে আসতে চান? তোমার অবস্থাটা কেমন হবে কল্পনা করা যায়? আমার সাথেও এমনটা ঘটেছে। স্টিভ ইফরোসের সাথে আমার একটা মিটিং হবার ছিল। কাঙ্ক্ষিত নাম্বারে কল করতেই ওপাশ থেকে স্টিভের সহকারী জানতে চাইলেন, কে বলছিলেন? আমি জবাবে নাম বললাম, লেইল লাউন্ডেস বলছি। আমি স্টিভকে চাচ্ছিলাম। ঠিক আছে লেইল, আমি এক্ষুনি আপনাকে তার সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি। তার জবাবটা আমাকে খুশি করল। স্টিভ আসা পর্যন্ত নিজে নিজে কিছু একটা গুনগুন করছিলাম। সহকারী ক্ষণিক বাদে জানালো, অত্যন্ত দুঃখিত লেইল, মিস্টার স্টিভ এই কিছুক্ষণ আগে লাঞ্চ করতে বের হয়েছেন, এখন পাওয়া যাবে না। তিনি আপনার ফোন কলটি ধরতে না পারায় দুঃখিত বোধ করবেন বলে আমি আশা করছি। স্টিভের সাথে যোগাযোগ করতে না পারলেও কোনো দুঃখ পাইনি, বরং নিজে নিজেই হাসতে লাগলাম। যাক, অন্তত তার সহকারীর কথা শুনে কে দুঃখ পেতে পারে। অবচেতন মন বলছে স্টিভ ওখানেই ছিল, হয়তো এই মুহূর্তে তার কথা বলতে মন চাচ্ছে না, অথবা সে অন্য কিছু নিয়ে ব্যস্ত। সবকিছু ছাপিয়ে আমি সন্তুষ্ট মনে অন্য কাজে মনোযোগ দিলাম। কৌশল ৬৩। গোপন যন্ত্রটি। তোমাকে কেউ খুঁজছে, অথচ তুমি তার সাথে দেখা দিতে চাচ্ছ না। তোমার স্টাফকে সুন্দর করে শিখিয়ে দাও কিভাবে কথা বলতে হয়। অবশ্যই আমি আপনাকে তার সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি। আপনার নামটা যেন কি? অথবা সে যদি অতি পরিচিত কেউ হয় তবে নাম ধরেই বলা যায়। অবশ্যই মিস্টার জিলান, আমি এক্ষুনি আপনাকে মিস্টার লিঙ্কনের সাথে সংযোগ করিয়ে দিচ্ছি। যখন ফিরে এসে জানানো হবে মিস্টার লিঙ্কন অফিসে নেই, ফোনের ওপাশের ভদ্রলোক এক টুকরোর জন্য রাগ করবেন না, যেমনটা আমি করিনি। পর্ব ৬৪। ঘরণীকে প্রাপ্য সম্মান দাও। ফোনের পেছনের মানুষটির ক্ষমতা। আমার জানাশোনা এক ভদ্রলোক রয়েছেন, যিনি নিজে একজন শিল্পপতি হিসেবে পরিচিতির পাশাপাশি একজন বড় ধরনের দাতা হিসেবে সুনাম কুড়িয়েছেন। একাধারে কতজনকে যে চাকরি দিয়েছেন তার যেমন হিসেব নেই, চাকরি কেড়ে নেওয়ার রেকর্ডও বেশ ভারী। যে কোনোভাবে উক্ত ভদ্রলোকের স্ত্রীর সাথে আমার বেশ ভাব হয়ে যায়। চায়ের দাওয়াত থেকে শুরু করে রাতের খাওয়ার দাওয়াত প্রায়ই আসত, এবং আমিও খুশি মনে চলে যেতাম। একদিন আমরা গল্প করছি, এমন সময় কেউ একজন কল করে বসল। ভদ্রলোকের স্ত্রী আমাকে বলে গেলেন, আমি শীঘ্রই আসছি। ও পাশ থেমে তার কথার শব্দ শোনা গেল। কে বলছিলেন? আচ্ছা, আমি আসলে বলবো তাকে। না মানে, তিনি তো বাসায় নেই। আরে বললাম তো বাসায় নেই। জি, ডোনেশনের ব্যাপারটা উনিই দেখেন। ভদ্রমহিলা কল কেটে সোজা চলে এলেন। যাওয়ার সময় হাসি মুখে গেলেও এসেছেন রেগে আগুন হয়ে। সোফায় ধূপ করে বসেই বললেন, এরা মনে হয় ভেবে বসে আছে আমরা দান খয়রাতের দোকান খুলে বসে আছি। বদমাইশ একটা। ফোনের ওপার প্রান্তের ভদ্রলোক কি বলেছেন জানা না গেলেও বোঝাই যাচ্ছে শিল্পপতির স্ত্রী তাঁর ওপরে রুষ্ট। এরপরই তিনি মুচকি হেসে বললেন, সে কিভাবে ডোনেশন নেয় আমিও দেখে নেব। ভদ্রমহিলার কাণ্ড দেখে আমার মাথায় চট করে এটা খেলে উঠল। শিল্পপতির সিদ্ধান্তে তার স্ত্রীও বড় ভূমিকা রাখেন। কিছুদিন বাদে যখন শুনলাম সেই অজানা ভদ্রলোক ২ বার চেষ্টা করেও শিল্পপতির দেখা পাননি, তখন পেছনের গল্পের পুরোটাই আমার জানা হয়ে গেছে। গল্পটা এমনও হতে পারত, শিল্পপতির পত্নী শিল্পপতিকে বলছেন, অমুক নামের এক ভদ্রলোক কল করেছিলেন, কথা শুনে বেশ আন্তরিক মনে হল, তুমি একটু ওনার ব্যাপারটা দেখো তো। বরং ভদ্রলোকের কটু ব্যবহারের কারণে তার বড় একটা ক্ষতি হয়ে গেছে। এই কাহিনীর শিক্ষণীয় দিকটা হচ্ছে, তোমার কাউকেই হেলাফেলা করা উচিত নয়, বিশেষ করে অফিসে তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির সেক্রেটারি এবং বাসায় তার স্ত্রী। এই ২ ব্যক্তি
তাদের অধিকাংশ সিদ্ধান্তের পেছনে থাকেন। চেষ্টা করো তাদের সাথেও ভালো সম্পর্ক রাখার। তোমার অর্ধেক কাজ ওরাই করে দেবে। কৌশল ৬৪। ঘরণীকে প্রাপ্য সম্মান দাও। কারো বাসায় কল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই কথাটা মাথায় গেঁথে নাও, যেই কল রিসিভ করুক না কেন তার সাথে সুন্দর ভাষায় সালাম দিয়ে কথা শুরু করতে হবে। ঘরে ঘরণী এবং অফিসে সেক্রেটারি, এই দুই ব্যক্তি তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির সিদ্ধান্তে বাগড়া দিতে পারে। তাই এদের পক্ষে নিতে পারলে তোমারই মঙ্গল। পর্ব ৬৫। তোমার সময় এখন কি রঙের? তুমি কি লাল, হলুদ নাকি সবুজ? আলেকজান্ডার গ্রাহাম বেল সাহেব টেলিফোন আবিষ্কার করেছেন, অথচ তার টেলিফোনের প্রথম কথাটা ছিল, তুমি কি কথা বলতে পারছ? সালাম বিনিময় করে খোঁজ খবর নেওয়ার রীতিটা অবশ্য পরে এসেছে, অথচ বেল সাহেবের শতপর আমরা ওই একই গতানুগতিক কথাবার্তা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে অত্যন্ত সফল ব্যক্তিদেরও ওরকম করে বলতে শোনা যায়, একটু কথা বলার ছিল, সময় হবে? দয়া করে একটু সময় দিতে পারবেন? ২ মিনিট সময় হবে? সবগুলো প্রশ্নের সারাংশ একটাই, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। ফোনে কথা বলার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যাকে কল দিয়েছ তিনি ঘুমে থাকতে পারেন, রান্নায় কিছু চড়িয়ে আসতে পারেন, এমনকি স্বামী স্ত্রী ঝগড়ার ১ রাউন্ড কাটিয়ে আসতে পারেন। যেহেতু তাকে দেখছ না, তাই এমন কিছু বলবে না যেটা তাকে চটিয়ে দেয়। তাকে ভদ্রভাষায় জিজ্ঞেস করো তার সময় হবে কিনা তোমার সাথে কথা বলার। এভাবে জিজ্ঞেস করাটাকে অভ্যেসে পরিণত করো। যখন তুমি তার কাছে টাইম আছে কিনা জানতে চাইবে, সে অবশ্যই এটা বুঝে যাবে তুমি তার সময়ের মূল্য বোঝো। এই ক্ষেত্রে সে তোমাকে অনেকটাই প্রায়োরিটি দেবে। একই সারাংশ অনেকভাবেই বোঝানো সম্ভব, তবে সবচেয়ে উত্তম হয় তুমি যদি জানতে চাও কথা বলার জন্য সময়টা কি উপযুক্ত কিনা। আমার এক রসিক বন্ধু ব্যারির গল্পটা তোমাদের শোনাতে চাই। ব্যারি রেডিওতে কাজ করে, নানা ধাঁচের নানা জাতের মানুষের সাথে তার ওঠা বসা। সুতরাং বড় বড় ব্যক্তিদের সময়ের মূল্য তার চেয়ে ভালো কে বোঝে? সেই কারো সাথে কথা বলতে চাইলে তার সময়কে ৩ ভাগে ভাগ করে নেয়: লাল, হলুদ এবং সবুজ। লালের অর্থ সবারই জানা, বিপদ সংকেত, অর্থাৎ উক্ত ভদ্রলোকের হাতে কথা বলার সময় নেই। হলুদের অর্থ কথা বলা যায়, তবে চটপট শেষ করে নিতে হবে। আর সবুজের অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তির হাতে যথেষ্ট সময় আছে, সে মন খুলে কথা বলতে পারে। সে কথা বলার পূর্বে এই ব্যাপারটা তার কাঙ্ক্ষিত লোককে বুঝিয়ে বলে, এরপর জিজ্ঞেস করে, আপনি কোন রংটা বেছে নিচ্ছেন? তার কায়দা অনেকেরই পছন্দ। কেউ যখন বলে লাল, অর্থাৎ তিনি খুবই ব্যস্ত, সবুজে একেবারে বিন্দাস ফ্রি, আর হলুদে তাড়ায় আছেন, তবে অল্প সময় কথা সারা যাচ্ছে। এরপর তাঁদের যখনই ব্যারির সাথে দেখা হয় মজা করে জিজ্ঞেস করেন, কি খবর ব্যারি, তোমার সময় এখন কি রঙের, তুমি কি সবুজ আছো? কৌশল ৬৫। তোমার সময় এখন কি রঙের? তোমার নিজের সময়ের মূল্যর চেয়ে যখন তুমি অন্যের সময় গুরুত্ব বুঝতে শিখবে, তখনই বুঝবে তুমি এক ধাপ এগিয়ে গেছ। যাকে কল দিচ্ছ তাকে কখনোই তোমার সময়ের মূল্য বোঝাতে যাবে না, বরং তোমার সাথে কথা বলার জন্য তার সময় হবে কিনা এটা জিজ্ঞেস করো। সে যদি বুঝে তুমি তার সময় মূল্য দিচ্ছ, তবে তার উত্তরটা তোমার দিকেই গড়িয়ে আসছে, নিশ্চিত থাকো। বিক্রয় বন্ধুরা, সবুজ বাতির জন্য অপেক্ষা করো। বিক্রয় বন্ধুদের সময়ের ব্যাপারে একটু বেশি মনোযোগ দেওয়া উচিত। তোমার ক্লায়েন্ট যদি বলে তার হাতে সময় নেই, কিন্তু তুমি কি বিষয়ে কথা বলতে চাও সেটা জানতে চায়, তোমার উচিত অন্য কোনো ফ্রি সময় চেয়ে নেওয়া। অপেক্ষা করে যাও, শুধুমাত্র সিগন্যাল গ্রিন হলেই কথা বলবে। পর্ব ৬৬। আউটগোয়িং ভয়েসমেল আপডেট রাখা উচিত। উফ, তোমার পাগলামি মানুষ দেখছে। টেলিফোন ভয়েসমেলে অনেকে অনেক অদ্ভুত সব রেকর্ডিং অন করে রাখেন, যেটা কল দেওয়া ব্যক্তিকে বিরক্ত করে তোলে। আমার পরিচিত এক লেখিকাকে টেলিফোনে কল দিতেই ভয়েস বেজে উঠত, লেখিকা কয়টা বই প্রকাশ করেছেন, সমাজে তার বইয়ের প্রভাব কত কি। অথচ নিজের মুখে নিজের নামে সুনাম করে বেড়ানোটা অনেকের মতো আমাকেও বিরক্তির অনুভূতি দিয়েছে। আরেক ভদ্রলোককে কল করতে বিরক্তিকর রক জ্ঞান বেজে উঠল। তোমার সেট করা ভয়েস তোমার ব্যক্তিত্ব প্রকাশ করে। এমন কোনো কিছু সেট করে রাখা উচিত নয় যেটা তোমাকে আরেকজনের কাছে ছোট করে তোলে। কৌশল ৬৬। আউটগোয়িং ভয়েসমেইল আপডেট রাখা উচিত। বাইরে বেরোনোর পূর্বে তোমার ভয়েসমেইল সেট করে যাওয়া উচিত। ওটা অবশ্যই ছোট্ট, পেশাদার এবং সালাম দিয়ে শুরু করো। গান, প্রণোদনা, উপদেশ ইত্যাদি দিয়ে তোমার ভয়েসমেইল ঠেসে রেখো না।
অলকারী ব্যক্তি বিরক্ত হতে পারেন। পর্ব ৬৭ 10 সেকেন্ডের অডিশন। প্লিজ পরের জন আসো। একজন শিল্পীর স্টেজে ওঠার পূর্বে কয়েক সপ্তাহের অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়। মনে মনে তারকা বনে যাওয়ার তীব্র ইচ্ছাটাও কার না দেখা দেয়, অথচ এর মধ্যে অধিকাংশই স্টেজে 10 সেকেন্ডের বেশি টিকতে পারে না। প্রযোজক সাহেব চেঁচিয়ে বলেন, নেক্সট। এতদিনে দীর্ঘ অনুশীলন প্রকাশের সময় মাত্র 10 সেকেন্ড। এর মাঝেই নির্ধারিত হয়ে যাচ্ছে তার অবস্থানটা কোথায়। সফল ব্যক্তিরাও উক্ত প্রযোজকের মতোই, তারা তোমার পেছনে 10 সেকেন্ডের বেশি নষ্ট করবে না। ওতেই ওরা বুঝে নেবে তোমার অবস্থান কোথায়। এবার ব্যাপারটা যখন ভয়েসমেলের হয়, সেক্ষেত্রে এটা আরও জটিল হয়ে দাঁড়ায়। তাদের রিসিভ করা অসংখ্য ভয়েসমেলের মাঝ থেকে তোমার মেইলটার জবাব কী কারণে আশা করছো, তোমার ভয়েস মেসেজে এমন কি যুক্ত আছে যেটা তাকে বাধ্য করবে তোমার সাথে যোগাযোগ করতে। তোমার দৃঢ়তা, স্পষ্টতা এবং বিশ্বাসযোগ্যতা যেন তোমার ভয়েসমেলে ফুটে ওঠে। তোমার মেসেজটা যেন অন্যদের মতো ঘটবাঁধা না হয়। হ্যালো, আমি জন বলছি, দয়া করে আমাকে কল ব্যাক করুন। এমন কথা কখনোই কাজে দেবে না বড় বড় সফল ব্যক্তিদের কাছে। মজার কাহিনীটা বলছি, শুনতে থাকো। রেডিও জকিদের একটা দারুণ কৌশল হচ্ছে তোমাকে পরের অংশ পর্যন্ত ধরে রাখা। এমনকি বিজ্ঞাপন বিরতির পর তুমি উক্ত অনুষ্ঠান আবার দেখতে থাকো। তারা মজার কিছু অংশ তোমাকে সংকেত দিয়ে রাখে, যেটা তোমার আগ্রহ জিয়ে রাখে। এই যেমন, বিজ্ঞাপন বিরতির পর ঘোষণা করা হবে বিজয়ীর নাম। বিজয়ীর নাম জানার আগ্রহ তোমাকে তার পুরো অনুষ্ঠানটা গিলিয়ে নেবে। ঠিক এই কাজটা করেই বড় বড় ব্যক্তিদের কাছ থেকে কিংবা তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে কল ব্যাক পেতে পারো। হাই, বেনি বলছি, ওই প্রজেক্টটার ব্যাপারে একটা বড় খবর দেওয়ার ছিল, যেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। অথবা, আপনার কাজটার সমাধান আমি পেয়ে গেছি, সমাধানটা মনে হচ্ছে কার্যকর। এমন মেসেজ সফল ব্যক্তিদের আগ্রহী করে তুলবে তোমার সাথে যোগাযোগ করতে, কারণ তুমি তাদের জন্য অর্ধেক কথার টোপ ফেলে আছো। শত মেসেজের ভিড়ে তোমারটা তাকে বাড়তি আকর্ষণ করবেই। কৌশল ৬৭ 10 সেকেন্ডের অডিশন। নিজেকে উপস্থাপনের জন্য তোমার হাতে 10 সেকেন্ডের বেশি সময় নেই। এমন কিছু উপস্থাপন করো যেটা তোমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে 10 সেকেন্ডের পরেও তোমার প্রতি আগ্রহ ধরিয়ে রাখে। পর্ব ৬৮ একঘেয়ে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার পদ্ধতি, পেশাদার জীবনে এর কার্যকারিতা। নিউ ইয়র্কের আশপাশে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতে গিয়ে আমি দারুণ বিড়ম্বনার সম্মুখীন হয়েছিলাম। কাছাকাছি পাবলিক টয়লেট কম থাকায় প্রায়শই কোনো একটা কফি শপের দ্বারস্থ হতে হয়েছে। ওখানে আরেক সমস্যা, ক্যাশিয়ারের করুণার ওপরে নির্ভর করে আমি ওদের টয়লেট ব্যবহার করতে পারব কিনা। অধিকাংশ টয়লেটের উপরই লেখা থাকে শুধুমাত্র কাস্টমারদের জন্য, অর্থাৎ যারা খেতে আসবে তারাই টয়লেট ব্যবহার করতে পারবেন। সোজা হিসেব। দীর্ঘদিন করুণার উপরে টিকে থাকার মানেই হয় না। একদিন নিজেই কৌশলটা আবিষ্কার করলাম। এবার ক্যাশিয়ারের সাথে চোখাচোখি না করেই শপের একপাশে গিয়ে দাঁড়িয়ে যাই। তারপর ঝুলতে থাকা মেনুতে একবার চোখ বুলিয়ে বুঝিয়ে দিই আমি খেতে এসছি। এরপর এক ফাঁকে টয়লেটে ঢুকে পড়ি। বেরোনোর কায়দাটাও বেশ মজার। ক্যাশিয়ারকে নির্ধারিতভাবেই ব্যস্ত থাকতে হয়। যখনই সে ব্যস্ত হয়ে কিছু একটা করতে যায়, তখনই আমি ফুটুস করে বেরিয়ে যাই। এই কৌশলটা কিভাবে ফোন কলে খাটাবে কোটাই ভাবছ তো? ক্যাশিয়ারকে যেভাবে ঘোল খাইয়েছি, ঠিক একইভাবে তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির সেক্রেটারিকে ঘোল খাওয়াও। যাকে চাও তার নাম ধরে না বলে জানতে চাও সে কি আছে। সেক্রেটারি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করতে পারে, কার কথা বলছিলেন? নেলসনকে চাইছিলাম, ওকে ফোনটা দিন। যে মুহূর্তেটাই সেক্রেটারির সাথে কথা বলবে, বেচারা ভেবে বসবে নেলসন বুঝি তোমরা পূর্ব পরিচিত। ফলত সে খুব সহজেই তোমার টেলিফোন কলটা তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। কৌশল ৬৮ একঘেয়ে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার পদ্ধতি। পার্টির নাম ধরে না ডেকে সে সম্বোধন করে ডাকাটাই বুদ্ধিমানের কাজ। হ্যালো, আমি লেনিন বলছি, ববসারকে পাওয়া যাবে? এভাবে বলার চেয়ে এটাকে এভাবে বলা যায়, হ্যালো, লেনিন বলছি, সে কি আছে? পর্ব ৬৯ আপনার অন্য মোবাইলটি রিং হচ্ছে। আপনার রান্নাঘরে কিছু একটা পুড়ছে মনে হচ্ছে। আপনি কি ওদিকে একটু দেখে আসবেন? ফোনে কথা বলার ক্ষেত্রে আমরা প্রায়শই বিপরীতে থাকা মানুষটির মাইক্রোফোন থেকে নানা ধরনের আওয়াজ শুনতে পাই। বাচ্চা কান্না করছে, কুকুর ঘেউ ঘেউ করছে, রান্নার চরচর আওয়াজ আসছে, কিংবা অন্য কোনো টেলিফোনে রিং হচ্ছে। এই বিষয়ে আমরা অনেক বেশি শুনতে পাই, কিন্তু ওসব আমাদের কোনো কাজে কিভাবে আসবে এটা আমাদের বুঝে আসে না। তুমি যে একজন ভালো শ্রোতা এটা তোমার কর্মকাণ্ড প্রমাণ করে দেবে। বাচ্চার কান্নার শব্দ শুনেই তুমি বলে দিলে, স্যার, মনে হচ্ছে আপনার বাচ্চা কান্না করছে, ওর পাশে কি কেউ নেই? স্যার, সম্ভবত আপনার অন্য টেলিফোনটা রিং হচ্ছে,
আপনি চাইলে ওটা রিসিভ করতে পারেন। আমি অপেক্ষা করছি। তুমি তোমার শ্রোতাকে এতটা গুরুত্ব দিচ্ছ, তার পেছনে কি হচ্ছে না হচ্ছে সব নিয়ে তুমি চিন্তিত। এর একটাই অর্থ, তুমি একজন ভালো শ্রোতা, পাশাপাশি তুমি তার প্রতি আন্তরিক। সেই ব্যক্তি অপর ফোন কলটি আমলে নেক আর না নেক, তোমার সম্পর্কে তার আন্তরিকতা বেড়ে যাবে, তোমার উদ্দেশ্য 16 আনাই পূর্ণতা পাবে। কৌশল 69। আপনার অন্য মোবাইলটি রিং হচ্ছে। ফোনে কথা বলার ক্ষেত্রে তোমার শ্রোতার দৃষ্টি আকর্ষণের কিছু একটা পেলে ওটা হাতছাড়া করো না। হোক তুমি কথা বলছিলে, কথা থামিয়ে বলো, স্যার, মনে হচ্ছে আপনার অন্য ফোনটা রিং হচ্ছে, আপনি চাইলে ওটা রিসিভ করতে পারেন, আমি অপেক্ষা করব। ফোনের কলের জায়গায় বাচ্চার কান্না, কুকুরের ঘেউ ঘেউ অথবা অন্য যে কোনো কিছুই হতে পারে। পর্ব 70। তাৎক্ষণিক জবাব। রেকর্ডিংটা দ্বিতীয়বার শোনো, নতুন অনেক কিছু জানতে পারবে। একটা চলচ্চিত্র প্রথমবার দেখে যেমন ফিল করা যায়, দ্বিতীয়বার দেখলে ভিন্ন অনুভূতি আসে। প্রথমবার আমরা এমন অনেক কিছুই খেয়াল করি না, যেটা পরের বার দেখার সময় দেখতে পাই। ঠিক একই চলচ্চিত্রটি তৃতীয়বার দেখেও তোমার বিস্ময় কাটবে না। মনে হবে, আরে, এই দৃশ্যটা এত সুন্দর করে সাজিয়েছে, খেয়ালই করিনি। একটা ছায়াছবির ক্ষেত্রে বারবার দেখে আমাদের এমন অনুভূতি আসে, তবে দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে ভেবেছ, যেগুলো আমাদের হাত ফসকে যায়? যে কোনো গুরুত্বপূর্ণ সাক্ষাতের পূর্বে মোবাইলের রেকর্ডারটা অন করে রাখাটা তোমাকে এমন অনেক তথ্যের যোগান দেবে, যেগুলো তুমি প্রথমবারে বুঝতে পারবে না। এরকম অনেকবার হয়েছে, কেউ তোমাকে কিছুটা বলেছে, তুমি বুঝতে পারোনি, দ্বিতীয় কিংবা তৃতীয়বারে গিয়ে বিষয়টা ধরতে পেরেছ। তোমার অফিসের বস তোমায় ফোনে একটা ঠিকানা বললেন, তোমার হাতে খাতা কলম না থাকায় তুমি চাইলে ওটা প্রথমবারে মুখস্থ করতে পারবে না, এমনকি দ্বিতীয়বারেও না। বস তোমাকে বারবার বলবে, আর তুমি বারবার জিজ্ঞেস করবে, এমনটা হবার নয়। তিনি ভেবে বুঝবেন তুমি তার টাইম নষ্ট করছ। অন্যদিকে তুমি যদি ফোনে রেকর্ডারটা অন করে রাখো, প্রথমবারই তুমি পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবে। স্যার, আমি অ্যাড্রেসটা বুঝতে পেরেছি। তুমি যখন প্রথমবারই এভাবে বলবে, তোমার বস তোমার ওপরে কী পরিমাণ সন্তুষ্ট হবে বলার অপেক্ষা রাখে না। ভাববে, অন্য কেউ হলে ওটা কমপক্ষে 2 বার বলা লাগত। যা, একটা কাজের ছেলে পেয়েছে এতদিনে। লড়া একজন পুষ্টি বিশেষজ্ঞ, ওর আবিষ্কৃত পানীয় গুণগত দিক থেকে ভালো সাড়া ফেলেছে। ওর সাথে আমার বন্ধুত্ব অনেক দিনের। ওর এমন সাফল্য আমাকেও প্রচুর সুখানুভূতি দিয়েছে। এই ফাঁকে একদিন ফ্রেড নামের এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়। ভদ্রলোক মার্কেটের বড় রাঘব বোয়ালদের একজন। যেহেতু লড়ার ডিপার্টমেন্টটা তার হাতেই আছে, লড়ার সম্বন্ধে তাকে জানালাম। ভদ্রলোক বেশ আগ্রহী হলেন। যখন লড়ার হাতে ফ্রেড সাহেবের নাম্বার দিলাম, সেও খুব খুশি হল। ফ্রেড সাহেবকে লড়া আমার সামনেই কল দিল। কুশলাদির পর ভদ্রলোক তার পানীয়র স্যাম্পল চাইলেন, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার। লড়া ভদ্রলোকের ঠিকানাটা জিজ্ঞেস করল। খটকা বাজল ঠিক এই অংশে। ভদ্রলোক ঠিকানা বললেন, লড়া ওটা ধরতে পারেনি। তাই সে আবার জিজ্ঞেস করল, 122 নিয়োগ, তারপর যেন কি বললেন? এ সময় বেচারি কলমের কালি গেল শেষ। সে দিকবিজ্ঞান শূন্য হয়ে আমার হাতের কলমটা ছোঁ মেরে নিয়ে নিল। আবার সে অ্যাড্রেস জিজ্ঞেস করল। ভদ্রলোকে কি হাল হলো জানি না, তবে আমার নিজেরই বিরক্তি ধরে গেল। ফ্রেড একজন সফল ব্যবসায়ী, তার প্রত্যেকটি সেকেন্ড আলাদা করে মূল্যবান। আর লড়া তার সাথে ব্যবসায় নামার পূর্বেই শুধুমাত্র ঠিকানা লিখতে এত সময় নিল। নিশ্চিত লড়াকে মনে মনে গালিয়ে দিচ্ছেন তিনি। এরপর অনেকদিন হয়ে গেল ভদ্রলোকা যোগাযোগ করেননি। আমিও কানে ধরলাম, ভবিষ্যতে আর কাউকে ওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার পূর্বে 10 বার ভাবব। রেকর্ডিং টেকনিকটা হতে পারত ওর সমাধান। কৌশল 70। তাৎক্ষণিক জবাব। গুরুত্বপূর্ণ ফোন কলগুলোকে রেকর্ডিং করে রাখার অভ্যাস করো। প্রতিটি রেকর্ডিং কয়েকবার শুনলেই বুঝতে পারবে প্রথমবার অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমার অগোচরে থেকে গেছে। ফলে তুমি কারো অতিরিক্ত সময় নষ্ট না করে পুরো তথ্য একবারেই আয়ত্ত করে নিলে